কথিত গুন্ডা বা মাস্তান বা একজন জঙ্গি হাসনাত আব্দুল্লাহ, সে বলছে এই দেশে আওয়ামী লীগ থাকবে, নাহলে আমরা থাকবো। তার মানে এই জায়গাটার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ কে? হাসনাত আব্দুল্লাহদের মতো এই টোকাই শ্রেণী না। আওয়ামী লীগ একটা বিশাল দল, একটা ফু মারলে কোথায় থাকবে। কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন পরে যে ফুটা মারছে না কেন, সেটাতে আমি আসছি। কিন্তু ভয়টা পাওয়ার কথা বিএনপির, ভয়টা পাওয়ার কথা অন্যান্য রাজনৈতিক দলের। তারা কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করবে এটাই একটা স্বাভাবিক হিসেবে তারা ধরে রাখছে। কিন্তু এরা কেন এই জিনিসটা করছে জানেন? কারণ তারা জানে তারা যেটা করে বসেছে সেইটা শাস্তি হয়তো বা আওয়ামী লীগ কোনোদিন এই রাজনীতিতে আসলে তাদেরকে পেতে হবে। সো ভয়টা একটা প্রবল ভয়। সো আপনি যখন বলছেন যে এই যে রাজনীতি করতে না দেওয়া, অমুকের নামে হত্যা মামলা দেওয়া, একটা কাঠামো তৈরি হলেই তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা, এটা হচ্ছে প্রবল ভয় থেকে। এবং এই ভয়টা আস্তে আস্তে, দেখেন আওয়ামী লীগ কিন্তু গত 6 মাসে কিছু বলে নাই। আপনি কখনো মানে যদি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাষণগুলো এগুলোকে ধরেন আপনি একদিকে রেখে সাংগঠনিক কার্যক্রম কিন্তু আওয়ামী লীগের নাই। এই যে চুপ থাকাটা কি পরিমাণ ভয়ের কাজ করেছে, নানান ভাবে তারা আবিষ্কার করছে যে এই প্রধানমন্ত্রী চলে এলো, এই প্রধানমন্ত্রী এইটা করেছে, এইটা করেছে। আওয়ামী লীগ তার নীরবতা দিয়েই রাজনীতি করছে। তাহলে সরব হলে কি হবে ব্যাপারটা? এটা গেল একটা জায়গাতে। 2 নম্বর যেই 2 নম্বর প্রশ্নটা মনে হয়েছিল আপনার, এই যে কাঠামো তৈরি করছে বললেন যে কেউ একজন করছে, এরকম প্রশ্নটা কি ছিল যেন? সেকেন্ড কোশ্চেনটা আপনার মানে এই কাঠামোটা নিয়ে মনে করেন লিগ্যাল টিম, মনে করেন লিগ্যাল টিম এই বিষয়গুলো নিয়ে প্রতিরোধের জন্য কোথায় যাবে? বাংলাদেশের আদালতে? বাংলাদেশের আদালতে অনার করবে এই সময়ে? প্রথমত হচ্ছে যে আমি যেটা শুরুতে আপনাকে বললাম যে আদালতের যেই আদালতে মামলা হচ্ছে, মানে আপনার এই অভিযোগটা পরিচালিত হচ্ছে, অভিযোগের ব্যাপারে আপনার কার্যক্রম চলছে, সেটাই তো একটা বড় ধরনের ভুল। কারণ হলো যে এই আইনে আপনি শুধুমাত্র বিচার করতে পারবেন 25শে মার্চের রাত থেকে আপনার 1972 সালের 10ই জানুয়ারি পর্যন্ত, মানে লাস্ট যখন উদ্ধার করা হলো মিরপুর ওই বিহারি ওই ওদেরকে যখন ওদের সাথে যুদ্ধটা শেষ হলো, আপনি যদি ওই পর্যন্ত ধরেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এইটা কিভাবে আমি বলছি। এইটা আপনি আইনটাতে আপনি এটার উত্তর পাবেন না, এটার পাবেন হচ্ছে হ্যান্সার্ডে। অর্থাৎ এই মামলা, এই আইনটা প্রণয়নের আগে সংসদে যেসব কথাবার্তা হয়েছে, সংসদে যেসব আলাপ হয়েছে, তারপরে এই আইনটা করবার আগের যেই সমস্ত বিবেচনা, কথাবার্তা বা এটার পেছনের যেই ফিলোসফিক্যাল জায়গা বা এটার করবার যে উদ্দেশ্য, পারপাসিভ অ্যাপ্রোচ, সেই জায়গাতে স্পষ্ট যে এটা হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় যারা আন্তর্জাতিক অপরাধের নানান রকমের জড়িত ছিল তাদের জন্য। তো এই যেই অপরাধের কথা তারা বলছে, বারবার বলছে গণহত্যার কথা, মানবতা বিরোধী অপরাধের, এগুলো কোনোভাবেই আসলে এই আইনটার সাথে যায় না, কোনোভাবেই যায় না। কারণ এই ধরনের কোনো কিছুরই বিচার আসলে তারা এই আইনে করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এটাকে আমরা বলি যে ইকুয়ালিটি অফ আর্মস বলি আসলে আমরা আইনের ভাষাতে। ইকুয়ালিটি অফ আর্মসটা একটা বড় ধরনের ব্যাপার। অর্থাৎ আপনি দুটো জায়গাকেই সমানভাবে দেখছেন। অর্থাৎ আমাকে যে অধিকারটা আপনি দিবেন, প্রতিপক্ষকেও সেই অধিকার দিবেন। কিন্তু এইখানে পুরো ব্যাপারটা যে আপনার রায় ঘোষণা দিয়ে দিচ্ছে আইন উপদেষ্টা, কথিত আইন উপদেষ্টা থেকে শুরু করে দখলদার বাহিনীর সবাই। ফলে যেখানে আপনার একটা রায় ঘোষণা করা হয়ে গেছে, সেখানে আপনি আইনি লড়াইটা লড়বেন কার সাথে? কিন্তু লিগ্যাল টিমটা তারপরেও কেন প্রয়োজন? লিগ্যাল টিমটা এইখানেও প্রয়োজন যে দেশীয় জায়গাতে আইনি লড়াইয়ের থেকে আমাদের দেশের বাইরে অনেকগুলো আইনের জায়গা আছে। হ্যাঁ, এটা একটু স্ট্র্যাটেজিক জায়গা, সেই কারণে আমি খুব বেশি খোলাসা করে আমি বলবো না। কিন্তু এতটুকু বলে রাখা ভালো যে আইনি অনেকগুলো কার্যক্রম আছে আন্তর্জাতিক পর্যায়ে, একই সাথে প্রয়োজন প্লাস হচ্ছে যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স গুলো বোঝেন তাদের সাথেও। ফলে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল রিলেশনসে যারা কাজ করবেন এবং যারা আইনজীবী, তাদের একটা মিথস্ক্রিয়া এবং তাদের একটা কম্বাইন্ড ওয়ার্কের প্রয়োজন আর কি। এই জায়গাটা আমি অন্তত পক্ষে এটা অনুভব করি। এবং একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু হচ্ছে, এমন না যে এটা হচ্ছে না, এটা খুবই স্পষ্টভাবে হচ্ছে, এটা বিভিন্ন জায়গাতে হচ্ছে।
কিন্তু আমি চাচ্ছি, বা আমাদের অনেকেরই কথা, এটা একটা সুতোতে নিয়ে আসা যায় কিনা, একটা কাঠামোর মধ্যে। সবাই স্ক্যাটার্ড কাজ করছে নিজের মতো করে, বা মানে কোনো একটা নির্দেশের পরিপ্রেক্ষিতে বা নিজে গিয়ে করছে, কিন্তু এটাকে আমি একটা কাঠামো বা একটা প্রাতিষ্ঠানিক জায়গাতে, মানে আওয়ামী লীগের একটা একদম নিয়মতান্ত্রিক একটা কাঠামোগত ভাবে দেখতে চাই আর কি। সেখানে আপনার কাজের অনেক বেশি স্পিডি হবে বলে আমার মনে হয়। অভিমতটা যেটা শুরুর দিকে হয়েছে সেটা হচ্ছে যে 5ই অগাস্টের পরে জামাতের একটা প্রচ্ছন্ন হেজিমনি সবাই লক্ষ্য করেছে। প্রশাসন দ্রুত দখল করা, বিভিন্ন ইউনিভার্সিটির, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোর ভিসির পদ, টিচারদের পদ, মানে সমাজের যতগুলো কাঠামোগত জায়গা আছে, বিশেষ করে নির্বাহী যে জায়গাগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা সমাজের অন্যান্য নির্বাহী প্রতিষ্ঠান বলেন, সেখানে তারা খুবই তড়িৎ গতিতে সেখানে ঢুকে যাওয়ার একটা, ওই যে বন্দোবস্তের কথা তারা বলছিল, এটা আসলে মূলত জামাতি বন্দোবস্ত হয়েছে। কেমন? তো জামাত কিন্তু লক্ষ্য করে দেখেন যে ইলেকশনটা চাচ্ছে না, এটা খুবই পরিষ্কার। কেন তারা ইলেকশন চাবে? তারা যদি আগামী 100 বছরও ইলেকশন করে, তাহলে ভোট তো সেই 2%, 1%, 3% বা 4%। সেখানেও ম্যানিপুলেশন আছে, সেখানে বেহেশতের টিকিট বিক্রি করে ম্যানিপুলেশন তো আমরা সবাই জানি। তো ওরা ওদের ভোটের যে অ্যাম্বিটটা বা যে চৌহদ্দিটা, এটা এক্সপেক্টেড চৌহদ্দিটা ওরা বোঝে। ফলে আপনি যদি ক্ষমতাতে না যেয়ে ক্ষমতার রস আস্বাদন করেন এবং 3-4 বছর ধরে আপনি আপনার সাংগঠনিকভাবে আরো শক্তিশালী নিজেকে করতে পারেন ওই হেজিমনিটা বজায় রেখে, হ্যাঁ, তাহলে আপনি ইলেকশনটা চাইবেন কেন? বিএনপি একটা কারণ হতে পারে, বিএনপি এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে জামাতের যে সি টিম আছে, অর্থাৎ এই সমন্বয়করা, তারা এ টিমটা জামাত, বি টিম হচ্ছে এবি পার্টি, তাদের সি টিমটা হচ্ছে এই সমন্বয়ক, তারপর হচ্ছে যে স্টুডেন্ট ফর সভরেন্টি বানিয়েছে। আপনি যত রকমের এসো গাছ লাগাই দেখবেন, যত রকমের আপনি এসো রাস্তা পরিষ্কার করি, করোনার সময় যতগুলো এসো গাছ লাগাই আর এসো অমুক করি তমুক করি, এগুলো সব জামাত, এগুলো মোটামুটি সব শিবিরদের। কারণ হলো ওরা তো একটা দীর্ঘদিন রাজনীতি না করতে পারার ফলে সাংগঠনিকভাবে এক থাকার জন্য তারা বিভিন্ন ছোট ছোট এই ধরনের সামাজিক অর্গানাইজেশন গুলো বানিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে এইসব পেজ আপনার কাপড় বিক্রি করতো ফেসবুকে, তারা হঠাৎ করে জুলাইতে বিপ্লবী হয়ে গেছে। তারপরে যেই লোক আপনার কবিতা শেয়ার করত, যেই লোক আপনার প্রেমের কষ্ট, প্রেমের কবিতা, প্রেমের গান এগুলো শেয়ার করত। কেন এই কথাগুলো বলছি? এই যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেদিন অপমানজনক কাজকর্ম করলো এই ছেলেগুলো, তারা নাম দিয়েছে নিজেদেরকে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন। আমি টানা 24 ঘন্টা, মানে আমি 2 দিন যদি চিন্তা করি, প্রায় আমি 24-25 ঘন্টা এদেরকে নিয়ে ঘুরেছি। এদের দিয়েছে লাভ রিয়েক্ট দিয়েছে, তাদের পোস্টে যাওয়া, দেখা, একসাথে কফি খেতে কোথায় গেল, ও আবার কি বলছে, কমেন্ট কি করছে, এগুলো ঘুরে ঘুরে এই ধরনের অনেকগুলো রিলেশন পেলাম। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো, যে এই যে জামাতের এ টিম, বি টিম, সি টিম এগুলো আছে। সো বিএনপি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে যে এরা একটা কিংস পার্টি বানাতে চায়, যে কিংস পার্টিটাকে তারা জেলা পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে নিয়ে যেতে চায়, তারপর একটা অবস্থান তৈরি করবে। এরপরে জামাত, কিংস পার্টি, এরপরে বিএনপি তো এই জিনিসটা নিবে না। ফলে ওরা বুঝতে পারছে যে এই ধরনের একটা আশঙ্কা আছে, তাদেরকে বিরাজনীতিকরণ একটা লাইনে নিয়ে যাওয়া, এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা হতে পারে, যেটা আপনি বলেছেন শুরুতে, আন্তর্জাতিক চাপ, এটা তো আছেই, এটা একটা আছে। কারণ বিএনপি জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ইলেকশন না করে বা তাকে না করতে দেওয়া হয়, তাহলে ওই ইলেকশনটা আসলে একটা মকারির ইলেকশন ছাড়া আর কোনো ইলেকশনই হবে না, ওইটা কোনো ইলেকশনই না। এবং ইলেকশন করতে দেওয়াটা কিন্তু, যে ঠিক আছে আপনারা ইলেকশন করতে পারবেন, ওইখানেই সীমাবদ্ধ না, ওইখানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হামলা এগুলো হয়েছে সেগুলো উঠাতে হবে। আমাদের নেতা নেত্রীরা যাতে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে, সেগুলো সব কিন্তু এটার আওতাভুক্ত। ফলে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এই শঙ্কার জায়গাটা ধরতে পেরেছে। আর আরেকটা জিনিস কতটুকু আসলে মন থেকে তারা করছে আমি জানি না, সেটা হচ্ছে তারা দেখলাম হঠাৎ করে একই শুনি আজ মন্থরার মুখের মতো হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথাবার্তা বলছে বিএনপি, হুইচ ইজ ভেরি, আমি খুবই ওয়েলকাম করি। আমি ওদেরকে আসলে সার্কাস্টিক টোনে কিছু বলাটা আমার উচিত হবে না, কারণ এই মুহূর্তে যদি সত্যি সত্যি তারা এই জিনিসটা করে, আমি এদেরকে অ্যাপ্রিসিয়েট করব। যেমন
জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। এখন এটা কতটুকু লোক দেখানো সেটা নিয়ে তো একটা শঙ্কা থেকে যায়। একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সবচাইতে খুনে দলটাকে প্রতিষ্ঠিত করবার পুরো দায়টা তো, পুরো এই কলঙ্কের দাগটা তো বিএনপির কাঁধে। ফলে বিএনপি এখন যদি হঠাৎ করে বলে যে জামাত রক কাটে, আমার আর আপনার বিশ্বাস করতে তো একটু কষ্ট হবে। কিন্তু অনেক সময় হয়তো বা রাজনীতির খাতিরে এই যে আমি ওয়েলকাম করছি যে ঠিক আছে, যদি এটা মন থেকে হয় কি আর করেন। অন্য সময় হয়তো আমি এই ব্যাপারটাকে কেনও তুলতাম না, বাট আমি ওয়েলকাম করব বিএনপি যদি এটা করে। ফলে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে বিএনপি তাদের রাজনৈতিক ভবিষ্যতের শঙ্কায় হতে পারে, তাদের রাজনৈতিক ভাবে বিলীন হওয়ার একটা শঙ্কায় হতে পারে, আন্তর্জাতিক চাপে হতে পারে। বাট প্রথম দুইটা সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আমার মনে হয়। কারণ এই কথাটা কিন্তু আলোচিত হয়েছে যখন নেত্রীকে আপনার সাংগঠনিক একটা জায়গা থেকে নেতাকর্মীদের পক্ষ থেকে উনাকে বারবার বলা হচ্ছিল, উনি আসলে একটা দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি করেছেন, তো হারে হারে এই দেশের রাজনীতিকে চেনেন উনি। আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, উনি এই কথাটা বলেছে যে দেখো, এই মুহূর্তে সংগঠন তুমি স্ট্রাকচারটা তুমি করবে, তুমি ভাববে, দেখবে যে তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়ে গেছে। এটা আমি শুরুতে কিন্তু আপনাকে বলেছি যে এই ধরনের একটা সম্ভাবনা, এবং শি ওয়াজ রাইট, এবং তাই কিন্তু তারা করবার চেষ্টা করছে। মাঝখানে আপনার একটা কথা উঠেছিল যে আইবি রহমান, তার কথা উঠেছিল, আব্দুল হামিদ কথা উঠেছিল। আপনি যখনই দেখবেন যে চারদিকে একটা আলাপ হচ্ছে কাউকে ঘিরে, সেটা সত্য হোক বা মিথ্যা হোক, তাকে একটা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে হলো, এবং এইটার সাথে আমি আরেকটা সম্পূরক ভাবে আপনাকে যোগ করতে পারি আজকে। আচ্ছা নিঝুম, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? রাজনৈতিক সংগ্রাম না আইনগত সংগ্রাম এই মুহূর্তে আওয়ামী লীগের? ইন্টারেস্টিং কোশ্চেন। এখনো পর্যন্ত আমাকে এই প্রশ্নটা কেউ করে নাই। আচ্ছা, আমার কাছে আইনি ব্যাপারটার জায়গাতে যেটা আসে সেটা মনে হয় যে ধরেন এটা একদিকে ডিসাইডেড। দখলদার ইউনূস বাহিনী এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যেসব নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে, বিশেষ করে প্রথম দিককার নেতা যারা আছে তাদেরকে যারা গ্রেফতার করেছে, তাদের রেজাল্ট কি হবে আইনের, এটা ডিসাইডেড অলরেডি। এমন একটা অবস্থাতে গিয়ে দাঁড়িয়েছে যে এগুলো বলতে কেউ কুণ্ঠাও বোধ করছে না। সমন্বয়ক বলেন, কথিত সমন্বয়ক বা কথিত উপদেষ্টারা ক্রমাগত ভাবে বলে চলছে যে শেখ হাসিনা বা মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ফাঁসির রশিটা গলায় দেওয়ার জন্য। তার মানে ফাঁসির হুকুমটা আলটিমেট ওটা সিদ্ধান্ত নিয়েছে, ফলে তারা আসবে। এর মধ্যে আপনি জানেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে সেখানে কোনো লয়ারকে ঢুকতে দেয় না, কোনো ডকুমেন্টস দেয় না। কিন্তু এই মুহূর্তে তার থেকে আমার কাছে যে জিনিসটা জরুরি, মানে গত 6 মাস পরে, যেমন ধরেন আমি যে জিনিসটা স্বপ্ন দেখেছি বা ভাবি, এখনো পর্যন্ত আমার সুযোগ হয়েছে অনেকের সাথে কথা বলার, আমাদের এই যা কিছু ঘটে যাচ্ছে সেগুলোকে আওয়ামী লীগের তরফ থেকে অ্যাড্রেস করবার জন্য একটা ক্যারেক্টার লাগবে, একজন ব্যক্তি লাগবে, বা একাধিক ব্যক্তি হতে পারে। কেমন, ধরা যাক আপনি শুরুর দিকে যে কোনো আন্দোলন বা যে কোনো দাবি দেওয়ার ক্ষেত্রেই কথা উঠতো এটা আওয়ামী লীগ করছে, আনসাররা বিদ্রোহ করেছে বা তারা দাবি দেওয়া পেশ করেছে, এটা আওয়ামী লীগ করেছে, গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির দাবিতে সংগ্রাম করছে, এটা আওয়ামী লীগ করছে। এভাবেই তো বলছে তারা, তাই না? আওয়ামী লীগের আফসোস লীগ বলছে, এইটা বলছে, সেটা বলছে। এমনকি ভিক্ষুকরা আপনার আন্দোলন করেছে, যারা রিক্সা চালক আছে, রিক্সা শ্রমিক, তারা আন্দোলন করেছে, সেটাকেও আওয়ামী লীগের আন্দোলন বলা হচ্ছে। এইসব জায়গাতে এই যে আপনার শ্রেণী বৈষম্য, এই যে এই অন্যায়গুলো চলছে, এই জায়গাগুলো অ্যাটলিস্ট সাধারণ মানুষের কথাগুলো বলবার জন্য আওয়ামী লীগের একজন ভিজিবল মুখপাত্র প্রয়োজন ছিল বলে আমি অন্ততপক্ষে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ফিলোসফি এই ক্ষেত্রে মনে হয় কাজ করেছে, যেটা আমার কাছে বারবারই মনে হয়েছে, যে এখন যদি কোনো একজন মানুষ এসে বলে, দেখা যাবে যে তার বিরুদ্ধে আরো মামলা হয়েছে, তার ফ্যামিলি আক্রান্ত হয়েছে, এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল, যেটা আমি জানি। কিন্তু আমার কাছে এতদিন পরে আমার মনে হয়েছে যে যারা দেশের বাইরে আছে, ওইভাবে ক্ষতি করার সম্ভাবনা বা এই দখলদার বাহিনী খুব একটা ক্ষতি তার করতে পারবে না, সেই জায়গা থেকেও যদি ধরেন অ্যাড্রেস গুলো করা হতো, যেমন ধরেন একটা ডেডিকেটেড অনলাইন টিভির ব্যবস্থা করা যেতে পারতো, তাহলে যেটা হতো, অনেক মানুষ জানতে চায় যে আওয়ামী লীগের পরবর্তী স্টেপ কি বা কি করছে, এই জিনিসটা একটু স্পষ্ট হতো বলে আমার মনে হয়। তাহলে আমি যখন আপনাকে এই মুখপাত্রর কথাটা তুললাম,
আপনাকে তাহলে বুঝতে হবে যে আমি আসলে কথাটা বলছি সাংগঠনিক প্রক্রিয়ার দিকে। এই সাংগঠনিক প্রক্রিয়ার পুরো ব্যাপারটা সুপ্রিম লিডার বা আরো যারা প্রথম দিকের বা প্রেসিডেন্ট সদস্য তারা হয়তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন বা করেছেনও বটে। ক্ষুদ্র মাথাতে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে কে কি করবে, কার রোলটা কি, এইটা আরো একটু যদি স্পেসিফিক হয় দলের ভেতরে তাহলে এটা আরো একটু ভালো কাজ করবে। যেমন ধরা যাক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এই 5টা দেশ মিলে এবং বাংলাদেশের একটা টিম মিলে লিগ্যাল ব্যাপারে একটা মোর্চা গঠন করা, নাম্বার 1। তারপর হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের নামে যেসব প্রোপাগান্ডাগুলো হচ্ছে, যেমন ধরেন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে আমাদেরকে নানানভাবে সূচিত করছে, ট্যাগ করছে, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমাদেরকে নিয়ে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে। এইটা রোধে একটা স্পেশাল টাস্ক ফোর্স, একটা স্পেশাল গ্রুপ গঠন করা, সেটা গুচ্ছ হতে পারে, যারা একটা নিয়মতান্ত্রিক বা একটা সাংগঠনিক প্রক্রিয়ার ভিতর দিয়ে চলবে, কিন্তু কাজটা স্মুথ হতে হবে। প্রত্যেকটা টিম থাকবে, সেগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র টিম আছে যেগুলো আমি ওপেনলি বলছি না, জাস্ট একটা আইডিয়া। তার মানে একটা স্ট্রিক্ট বা একটা পরিষ্কার সাংগঠনিক কাঠামো এই মুহূর্তে দরকার এবং নিশ্চয়ই সেটার চিন্তা ভাবনা করছে হবে। সো আমার কাছে মনে হয় যে সাংগঠনিক কাঠামোটাকে শক্তিশালী করা। এর মধ্যে আরেকটা কাজ মাননীয় প্রধানমন্ত্রী করছেন, যেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে তিনি পৃথিবীর বিভিন্ন জায়গাতে বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, এবং এটা অসম্ভব রকমের একটা কাজের কাজ বলে আমি মনে করি। এবং আমি এও জানি যে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশে হোয়াটসঅ্যাপ, জুম, ইমেল, বিভিন্ন রকমের গ্রুপ আছে যারা প্রত্যেকেই নিজেদের মধ্যে সাংগঠনিক কাজগুলো বিবেচনা করছে। এইটাকে মনিটরিং করবার জন্য আমার কাছে মনে হয় কিছু মনিটরিং সেল আওয়ামী লীগের পক্ষ থেকে যদি করে দেওয়া হয়, যে যেমন আমি আপনার প্রায় গত 1 সপ্তাহে ধরেন প্রায় 7-8টা মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। আমি যেটা করি, যখনই কোনো মিটিংয়ে যাই আমি এগুলো পয়েন্ট করে করে লিখি, একটা রিপোর্টের মতো বানানোর চেষ্টা করি, যেগুলো অ্যাড্রেস করবার চেষ্টা করি যে এইটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়। ফলে এটা কিন্তু একদম শুধু সমর্থক হিসেবে করা। হ্যাঁ, ধরেন আমাকে কেউ বলে দেয়নি যে এই কাজটা করতে হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ দলটাই এমন, আওয়ামী লীগ দলের ব্যাপারটাই এমন